দ্য বিগ ডে প্রোডাকশন নিবেদিত মঞ্জিত গাইনের সোনাঝুরির আতঙ্ক পর্ব 2। সৌম্যর মাথায় তখন একেবারেই অন্য চিন্তা। সে চাইছে যেভাবে হোক ওই সাঁওতাল পুতুল রহস্যের সঠিক একটা সমাধান করতে। তার বন্ধু গার্গী তাকে জিজ্ঞাসা করল, এই সৌম্য, তুই এরকম চুপ করে বসে আছিস কেন রে? আমার তো মনে হচ্ছে তুই ওই পুতুল নিয়ে খুব ভাবছিস, আর তাই তোর মনে এত চিন্তা। কি আমি ঠিক বললাম তো? সৌম্য গার্গীর করা প্রশ্নে ঘাড় নাড়িয়ে বলল, হ্যাঁ, তোর অনুমান একেবারেই ঠিক। তাই শুনে তার খুবই কাছের বন্ধু গার্গী বা তার অন্য বন্ধুরাও তাকে পরামর্শ দিল। সৌম্য, আমরা এখানে এই শান্তিনিকেতনে এসেছি স্কুল এক্সকারশনে আনন্দ করতে। সেখানে যখন আমাদের সাগর স্যার থেকে অন্য সবাই এই পুতুল নিয়ে বেশি আগ্রহ দেখাতে বারণ করছেন, সেখানে তুই ওই পুতুল নিয়ে এত ভাবনা চিন্তা তোর মাথায় রেখেছিস কেন বলতো? হ্যাঁ, গার্গী বা তার বন্ধুরা তাকে যা বলছে তা একেবারেই সঠিক, কিন্তু তার মনে যে ওই সাঁওতাল গ্রামে দেখা পুতুলগুলো এতটাই কৌতূহল জাগিয়েছে যে সে আর ওই পুতুলগুলো ছাড়া আর অন্য কিছু ভাবতেও পারছে না। কিন্তু তার বন্ধুরা এখন তাকে নিয়ে সত্যিই খুব উদ্বিগ্ন। সেটা বুঝতে পেরে সে তাই ওদেরকে বলল, হ্যাঁ, আমি এবার শুধু আমাদের স্যাররা ম্যাডামরা যা বলবেন তাই অনুযায়ী চলবো। অন্য কোনো ভাবনা আর আমি মাথায় রাখবো না। সেই রাতে সে বন্ধুদের সঙ্গে ভালো গল্পগুজব করে ঘুমোতে গিয়েছে। সারাদিনের অতিরিক্ত পরিশ্রম ও ঘোরাঘুরির ফলে খুবই ক্লান্ত সৌম্য বিছানায় শোয়ার পরেই ঘুমিয়ে পড়েছে। তার চোখে বিশাল ঘুম। সে ঘুমিয়ে পড়েছে, মনে হচ্ছে তাকে কি যেন একটা ডাকছে। সৌম্য বুঝতে পারছে না তাকে এখানে ঠিক কি ডাকছে। সে খুব ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করল। হ্যাঁ, সে তো এবার পরিষ্কার শুনতে পাচ্ছে তাকে ডাকছে এক অদৃশ্য কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর তাকে ডাকছে আর বলছে, তুমি বনবল্লভপুরে সাঁওতালদের ঘরে দেখা সেই পুতুলের খোঁজ করছো, এটা বুঝতে পারছি। তুমি কি সত্যিই ওই পুতুলকে হাতে পেতে চাও? হ্যাঁ, আমি সেই পুতুল হাতে পেতে চাই, কিন্তু কিভাবে পাবো? তোমাকে এখনই চলে যেতে হবে আবার ওই বনবল্লভপুর গ্রামে। তারপর সেখানে গিয়ে তোমাকে অপেক্ষা করতে হবে একটা নির্দিষ্ট জায়গায়। সেখানে গেলে তুমি ওই পুতুলকে অবশ্যই তোমার হাতে পাবে। সেই কথা শুনে সৌম্যর প্রথমেই মনে হলো সে এই অন্ধকার রাতে কিভাবে ওখানে পৌঁছবে। কিন্তু তাকে তো যেতেই হবে। এই যে তার কাছে একেবারে নিশির ডাক, তাই সে এগোচ্ছে এবারে হোটেলের বাইরে যেতে। হোটেলের বাইরের গেট বন্ধ, কিন্তু সে আগে থেকে জানতে পেরেছে হোটেলের মেন গেট বন্ধ থাকলে কিভাবে হোটেল থেকে বাইরে যাওয়া যায়। সেই মতো সে হোটেলের পেছনের দিকে একটা দরজা খুলে বেরিয়ে পড়ল হোটেলের বাইরে। এবারে তাকে যেতে হবে সোনাঝুরি হাটের ঠিক পাশে সেই বনবল্লভপুর গ্রামে। কিন্তু এত রাতে সে তাদের হোটেল থেকে ওখানে যাবে কি করে? এই কথা সে যখন ভাবছে তখনই ঠিক তার সামনে এসে দাঁড়ালো একটা টোটো। সৌম্য ভাবছে তাকে জিজ্ঞাসা করবে সে তাকে নিয়ে এখন খোয়াই নদীর ধারে সোনাঝুরি হাটের পাশে বনবল্লভপুরে যাবে কিনা। সে কথা ভাবতে ভাবতেই সেই টোটো ড্রাইভার তাকে জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন? বনবল্লভপুর তো? তুমি কি যাবে ওখানে এখন? হ্যাঁ, আমি ওখানেই যাচ্ছি। ভাই, তুমি কি বনবল্লভপুরের ওই দিকেই যাচ্ছিলে? এর মানে ওই টোটো ড্রাইভার তার সঙ্গে বেশি কোনো কথা বলতে চায় না। আশ্চর্যজনকভাবে সে খুবই গম্ভীর, আর তার এই সময় এইরকম গাম্ভীর্য সৌম্যকে খুব অবাক করে দিচ্ছে। সে শুধু তাকে বলতে চাইছে,
তুমি আমাকে ঠিক জায়গায় নিয়ে যাচ্ছ তো? কিন্তু সৌম্যর গলা দিয়ে কোনো এক অজানা কারণে কোনো শব্দই বের হলো না। সে শুধু চুপ করে থাকলো আর অপেক্ষা করতে লাগলো কখন সেই জায়গায় তারা পৌঁছয়। হ্যাঁ, তারা তাদের গন্তব্যে খুব তাড়াতাড়ি পৌঁছে গেল। এইবারে সে যখন ওই টোটোকে তার ভাড়া মেটাতে যাবে, কিন্তু সেই টোটোওয়ালা তার ভাড়া দেবার জন্যে আর কোনো অপেক্ষা না করেই সোজা ওখান থেকে টোটো নিয়ে বেরিয়ে পড়ল। সৌম্য খুব জোরে ডাকলো, কিন্তু সেই টোটো মুহূর্তের মধ্যে যেন অন্ধকারে মিলিয়ে গেল। সৌম্য এইবার একা একা সেই বনবল্লভপুর গ্রামের রাস্তা ধরল। তার রাস্তা ধরতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ সে তো আজকে দুপুরেই সেখানে এসেছে। সেই চেনা রাস্তা সৌম্যর কাছে এখন প্রায় অচেনা হয়ে যেতে লাগলো রাতের অন্ধকারে। বড় বড় ইউক্যালিপটাস গাছগুলোকে অন্ধকারে কেমন যেন একটা লাগছে। সৌম্যর সেই সব ইউক্যালিপটাস গাছগুলোর তলা দিয়ে লাল মাটির মোড়ামের রাস্তায় চলতে বেশ ভয়ই লাগছে। সৌম্য তবুও তার মনে জোর রেখে ক্রমশ সেই বনবল্লভপুরের দিকে চলে যেতে লাগলো। হ্যাঁ, এবার সে দেখতে পাচ্ছে সাঁওতালদের সব গ্রামের বাড়িগুলোকে। এক এক করে সেই বাড়িগুলোর দিকে এগোচ্ছে। সেই সব বাড়ির বাইরে আঁকা মুরালগুলো তার কাছে অন্ধকারেও কেমন যেন স্পষ্ট লাগছে। ভালো করে তাকিয়ে থাকলে মনে হচ্ছে সেগুলো একেবারেই জীবন্ত। সেই মুরালের মূর্তিগুলো যেন তার দিকে ভালোভাবে তাকিয়ে আছে। এবার সত্যিই সৌম্যর কেমন যেন গা ছমছম করছে। আস্তে আস্তে এক অজানা আতঙ্ক তার পুরো মনকে যেন গ্রাস করে নিচ্ছে। সে ওই দম বন্ধ করা আতঙ্ক থেকে যে কোনোভাবেই হোক বেরিয়ে আসতে চাইছে, কিন্তু পারছে না। সৌম্য ওখানে ওই সাঁওতালদের বনবল্লভপুর গ্রামে ছিল বেশ খানিকক্ষণ। ততক্ষণ সে ভাবছিল ঠিক কি করবে। আর ঠিক সেই সময়ই তার পাশে যেন একেবারে অন্ধকার ফুঁড়েই উপস্থিত হলো একজন। তাকে দেখতে কিরকম যেন একটা লাগছে। চোখগুলো পুরো লাল, আর মাথায় অনেক দিনের না কাটা চুলের জটা। সেই অবস্থায় সে এসে সৌম্যের কাছে জিজ্ঞাসা করল, তোমার তো গদ্রবঙ্গা লাগবে। সেই ব্যক্তির কথা একেবারেই সৌম্য বুঝতে পারছে না। সে তো এখানে এই সাঁওতাল গ্রামে ছুটে এসেছে একটা বিশেষ পুতুলের সন্ধানে, কিন্তু সে সেই পুতুল এখানে কোথায় পাবে সেটা নিয়েই ভাবছে। আর সেই সময়ই তার সামনে এসে হাজির একজন অপরিচিত। সে এখন তার কাছে কি একটা অপরিচিত জিনিসের কথা জিজ্ঞাসা করছে, এটা তার লাগবে কিনা। সৌম্যতাই তাকে যে ঠিক কি বলবে এটা বুঝতে না পেরে বেশ অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আছে। তাকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সেই ব্যক্তি আবার তাকে বলল, তুমি মনে হয় আমার কথা ঠিক বুঝতে পারছো না। এই দেখো, তোমার এটা লাগবে কিনা। এটা বলে সেই অপরিচিত ব্যক্তি তার ঝোলা থেকে একটা পুতুল বার করে সৌম্যকে দেখিয়ে বলল, কি তোমার এটা লাগবে তো? সৌম্য সেটা দেখে বলল, হ্যাঁ, আমি তো এই পুতুলের খোঁজে এই এত রাতে বনবল্লভপুরে এসেছি। এইবার সৌম্যর কথা শুনে সেই ব্যক্তির মুখে হাসি। সে হাসতে হাসতে তাকে বলল, হ্যাঁ, তুমি যে পুতুলের সন্ধান করছো সেটাই হচ্ছে এইটা, আর এরই নাম হচ্ছে গদ্রবঙ্গা। তুমি এটা নিয়ে যাও, আমি তোমাকে এটা দিচ্ছি। তবে সব সময় তুমি এটা মনে রাখবে যে এই গদ্রবঙ্গা কিন্তু একদিকে খুবই ভালো, আবার একদিকে খুবই খারাপ। তাই তুমি সব সময় একে খুব যত্নে রাখবে। সৌম্য এবার সেই পুতুল বা গদ্রবঙ্গাকে নিজের হাতে নিয়েছে
এবার সে ওই অপরিচিত ব্যক্তিকে জিজ্ঞাসা করল, এটার জন্য তোমাকে কত টাকা দিতে হবে? সৌম্যর এই কথা শুনে সেই ব্যক্তি কিরকম যেন এক অট্টহাস্যে ফেটে পড়ে আর সৌম্যকে বলে, আমি গদ্রবঙ্গার দাম নেব? এটা কখনো হয় নাকি? গদ্রবঙ্গা আমাদের কাছে দেবতা। অবশ্য অনেকে আবার তাকে বলে। সেই ব্যক্তি আরও কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগেই সেই ব্যক্তি আবার অন্ধকারে কোথায় যেন হারিয়ে গেল। সৌম্যর হাতে এখন রয়েছে গদ্রবঙ্গা। তার আর কোনো ভয়ই করছে না। সে জানে আবার সে কিছু একটা নিশ্চয়ই পেয়ে যাবে তাদের হোটেলে ফেরবার জন্যে, যেমন সে এখানে আসবার আগে ঠিক পেয়ে গিয়েছিল। সৌম্যদের এবার ফেরবার দিন। সেদিন বিকেলে ট্রেন। ওরা দুপুর খাওয়া দাওয়া শেষ করে স্টেশনে ফিরবে। টোটোওয়ালা এমন ঝামেলা শুরু করেছে যে তাদের দেরি হয়ে যাচ্ছে। তাদের ট্রেনের সময়ও হয়ে আসছে, আর বেশি দেরি করলে তারা ট্রেন ছাড়ার আগে বোলপুর স্টেশনে কোনোভাবেই পৌঁছতে পারবে না। এইভাবে ঝামেলা চলতেই থাকছে। সৌম্য এমনিতে খুবই শান্ত ছেলে। সে কোনোভাবেই কোনো ঝামেলায় নিজেকে জড়াতে চায় না, কিন্তু সেদিন তার কি যেন হলো। সে এগিয়ে যাচ্ছে ওই টোটোওয়ালাদের দিকে। তারপর তাদের সামনে গিয়ে সে বলছে, আমি গদ্রবঙ্গার একজন আশ্রিত। আমি তোমাদের নির্দেশ দিচ্ছি, তোমরা এক্ষুনি আমাদের সবাইকে নিয়ে বোলপুর স্টেশনে রওনা দাও। যদি তোমরা এখানে আর দেরি করো তাহলে তোমাদের কিন্তু খুব ক্ষতি হবে, যেটা তোমরা কখনো কেউ কল্পনা করতে পারবে না। সৌম্যর গলার স্বরে কি যেন ছিল, আর চেহারায়ও কি যেন একটা পরিবর্তন এলো, যে সেই টোটোওয়ালারা যারা এতক্ষণ ধরে সমানে বলে যাচ্ছিল যে তারা কোনোভাবেই বোলপুর স্টেশনে তাদের নিয়ে যাবে না, আর তারাই এখন সুরসুর করে তাদের নিয়ে বোলপুর স্টেশনে যাওয়ার জন্যে তৈরি হয়ে গেল। গার্গী, রাজু তারা তাকে জিজ্ঞাসা করতে লাগলো, এই সৌম্য, তুই তো বেশ টোটোওয়ালাদের সঙ্গে রেলা নিয়েই কথা বলছিলিস। এখন বলতো, তুই কোন জাদুতে তাদের ওইভাবে পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে সোজা বোলপুর স্টেশনের দিকে নিয়ে চলে এলি? আর তোর ওদের সঙ্গে কথা বলার সময় গলার স্বর ওরকম গম্ভীর হয়ে গেল কি করে বলতো? তোর চোখগুলোও সেই সময় একেবারে রক্ত জবার মতো লাগছিল। সত্যি, তোকে অনেক অনেক ধন্যবাদ সৌম্য। তুই আজকে আমাদের সঙ্গে না থাকলে আমাদের ওই টোটোওয়ালা কিন্তু খুব সমস্যায় ফেলতো। হয়তো আমরা আমাদের ট্রেনও ধরতে পারতাম না। তখন আমাদের কত ভোগান্তি হতো বলতো। সৌম্যর মাথায় ওসব কিছুই ঢুকছে না। সে বারবার মনে করার চেষ্টা করছিল ঠিক কি হয়েছিল তার সঙ্গে ওই টোটোওয়ালাদের, কিন্তু সে কোনোভাবেই সেটা মনে করতে পারল না। তবে সে সবার এইরকম কথায় খুব আশ্চর্য হলো যে কেন তারা এমন করে বলছে। বন্ধুরা না হয় তার সঙ্গে আড্ডা ইয়ার্কি মারতে পারে, কিন্তু তাই বলে কি তার সব স্যার ম্যাডামরাও এটা করতে পারেন? নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। এটা তার মনে প্রশ্ন থেকে গেল, আর মনে সেই প্রশ্ন নিয়েই সে তার অন্য সব বন্ধুদের সঙ্গে হাওড়া থেকে শিয়ালদা হয়ে মচলন্দপুরে বাড়িতে ফিরল। সৌম্য মচলন্দপুরে ফিরে তার সঙ্গে থাকা ওই গদ্রবঙ্গার কথা একেবারেই ভুলে গেল। সে এখন আবার এখানকার সব কিছু নিয়েই ব্যস্ত হয়ে পড়ল। এর মধ্যে ওর মা একদিন সৌম্যর সব ব্যাগপত্র গোছাতে গোছাতে হঠাৎ করে সেই গদ্রবঙ্গার পুতুল বা মূর্তিটাকে পেল। এটা পেয়েই মা সৌম্যকে জিজ্ঞাসা করল, এটা কি রে সৌম্য? তুই কি এটা শান্তিনিকেতন থেকে কিনে এনেছিস? সৌম্য সেই কথা শুনে খানিকটা চমকে গিয়েই বলে, হ্যাঁ, ওখানে একটা সাঁওতাল গ্রাম থেকে আমি এটা নিয়ে এসেছি। সৌম্যর এই কথা শুনে তার মা বলল, কিন্তু আমার দেখে মনে হচ্ছে এই মূর্তিটা কিরকম একটা। আমার চোখে তো এটাকে কিরকম একটা বীভৎস কিছু মনে হচ্ছে। কি সব জিনিস যে তোর পছন্দ হয়, এটা আবার আমি বুঝতেই পারি না। আমি বলছি, এরকম একটা বীভৎস কিছুকে নিজেদের বাড়িতে রাখলে আবার আমাদের কোনো অমঙ্গল ঘটবে না তো?
মায়ের কথা অবশ্য সৌম্য খুব হালকা ছলে এড়িয়ে যায়। সে তার মাকে বলে, তুমি যে কি সব বলো মা, একটা মূর্তিতে আবার কিসের অমঙ্গল ঘটবে বলো তো? তোমার না যত সব সেকেলে ভাবনা। মা আর ছেলের ব্যাপারে কোনো কিছু বলল না, আর কথা না বাড়িয়ে মা চলে গেল। কিন্তু সৌম্য এবার ভাবছে এই গদ্রবঙ্গাকে সে এখন কোথায় রাখবে। তারপর তাকে যে বনবল্লভপুরের অচেনা ব্যক্তি ওই গদ্রবঙ্গাকে দিয়েছে, সে কিন্তু তাকে বারবার করে বলে দিয়েছে যে এই গদ্রবঙ্গার যেন কোনো অযত্ন না হয়। এই গদ্রবঙ্গা যেমন খুব ভালো, আবার তেমনই সে আবার খুব খারাপ। সৌম্য ভাবছে সেই ব্যক্তি যে তাকে বলল তার কাছে এই গদ্রবঙ্গা ভগবান, কিন্তু অনেকের কাছে সে যেন কি একটা, আর সেটাই সে শুনতে পায়নি। আর তার আগেই সেই ব্যক্তি কোথায় যেন একেবারে অন্ধকারের মধ্যে হারিয়ে যায়। সৌম্য গদ্রবঙ্গাকে রেখে দিয়েছে তার পড়ার ঘরের তাকে। সেখানে থাকলে সে যেমন গদ্রবঙ্গাকে দেখতে পাচ্ছে, তেমনি গদ্রবঙ্গাও যেন তাকে পরিষ্কার দেখতে পাচ্ছে। সৌম্য এর আগে কোনো দিনই লটারির টিকিট কাটেনি, কিন্তু সেদিন তার কি যে হলো সেটা সে নিজেও জানে না। সোজা সে চলে গেল সেই লটারির টিকিট যে বিক্রি করছে তার কাছে। তারপর তার কাছ থেকে সে বাছাই করে শুধু একটা টিকিটই কিনল, 200 টাকা দামের নিউ ইয়ার বাম্পার। তারপর সেই টিকিটের খবর সে নিজেও বলা যায় একেবারেই ভুলে গিয়েছে। কিন্তু তারপর একদিন সে রেলগেট পেরিয়ে কাজল স্যারের কাছে পড়তে যাচ্ছে। সেই লটারিওয়ালা যার কাছ থেকে সে টিকিট কিনেছিল, সে সৌম্যকে দেখে ডাকছে, ও ভাই, তুমি সেদিন আমার কাছ থেকে টিকিট কেটেছিলে না? হ্যাঁ, সেদিনকে আমি তোমার কাছ থেকে একটা লটারির টিকিট কেটেছিলাম শখে, কিন্তু সেই নিয়ে তুমি আমায় এখন প্রশ্ন করছো কেন বলো তো? আমি তো তোমার লটারির টিকিটের দাম সেদিনকেই মিটিয়ে দিয়েছি। সৌম্যর সেই কথা শুনে সেই লটারি বিক্রেতা তাকে খুব সিরিয়াসভাবেই বলল, হ্যাঁ, সে তো আমি জানি। তাহলে আবার আমায় ডাকছো কেন? আমি কিন্তু আর কোনো লটারির টিকিট কিনছি না তোমার কাছ থেকে, যতই তুমি আমায় বোঝাও না কেন। সৌম্যর এই কথা শুনে সেই লটারি টিকিট বিক্রেতার হাসি। সে হাসতে হাসতেই বলল, না ভাই, তোমাকে আমি আর কোনো টিকিট কিনতে বলবো না। তুমি শুধু একটা কাজ করো, আগে দেখি তোমার হাতটা আমার গায়ে একটু ছুঁয়ে দাও তো, দেখি তাহলে আমার তোমার মতো সৌভাগ্য হবে। লটারি বিক্রেতার এই কথা শুনে সৌম্যর মনে হলো এইভাবে সে যে মজা করে কথা বলছে তার পিছনে কি কারণ থাকতে পারে। কিন্তু তুমি আমাকে এই কথা কেন বলছো বলো তো আগে? সৌম্যর এই কথা শুনে লটারিওয়ালার যে বক্তব্য, তাই শুনে সৌম্যর যে একেবারে আকাশ থেকে পড়ার কথা। সেই লটারি বিক্রেতা তাকে বলল, তোমার টিকিটে ফার্স্ট প্রাইজ উঠেছে। ফার্স্ট প্রাইজ? কত টাকার? 1 কোটি টাকার। ব্যাস, সৌম্য এখন মসলন্দপুরের একেবারে স্টার। সবার কাছেই এই খবর পৌঁছে গিয়েছে যে সৌম্য লটারিতে 1 কোটি টাকা পেয়েছে। সেদিন রাতে সৌম্যদের বাড়ির চারপাশে খুব কুকুর ডাকছে। তখন অনেক রাত, সৌম্যরা সবাই তখন অঘোরে ঘুমোচ্ছে। সৌম্য তার ঘুমের ঘোরে বুঝতে পারল বাইরে অনেক কুকুর ডাকছে, কিন্তু এত কুকুরের তো এত রাতে একসঙ্গে এইভাবে তার বাড়ির সামনে ডাকার কথা নয়। তাহলে ঠিক কি হলো যে এইভাবে এত রাতে বাইরে কুকুর ডাকছে? কিন্তু সৌম্য যে রাতে উঠে একটু বাইরের সব আলো জেলে দেখবে, বাবা মাকে একটু ডাকবে, তার পরিস্থিতিতেও সে এখন নেই। তার চোখে এতটাই ঘুম। তার ঘরে একটা 0 পাওয়ারের ল্যাম্প জ্বলছিল। সেই আলোয় সৌম্যর নজর চলে গেল তার বইয়ের তাকের দিকে। সেখানে সেই গদ্রবঙ্গাকে বসানো আছে, আর সেই গদ্রবঙ্গা যে তাকে দেখলেই যেন তার দিকে তাকিয়ে থাকে। সেই গদ্রবঙ্গাকে যেন
সে তার বইয়ের তাকে দেখতে পেল না। অবশ্য সৌম্যর চোখে তখন খুব ঘুম, আর ঘুমের জন্যে সে এবার মনে হয় তার গদ্রবঙ্গাকে দেখতে পেল না। তারপর সৌম্যর চোখে যেন আরও ঘুম চলে এলো। সে আর কোনোভাবেই তার চোখকে খোলা রাখতে পারল না। তার মনের মধ্যে শুধু একটাই কথা, তার বাড়িতে তো এখন তার কাছে সেই লটারির টিকিট রয়েছে, যার পুরস্কার মূল্য 1 কোটি টাকা। সেই টাকার লোভে সেই লটারির টিকিট হাতানোর জন্য আবার কোনো কেউ তাদের বাড়িতে এসে হামলা করল না তো? তার মনে এসব চিন্তা আসলেও খুব ঘুমের জন্যে সে কোনোভাবেই আর নিজেকে জাগিয়ে রাখতে পারল না। সে একেবারে ঘুমিয়ে পড়ার আগে শুধুমাত্র মনে মনে বলতে পারল, গদ্রবঙ্গা, তুমি আমাদের রক্ষা করো। আমার কাছে সেই পুরস্কার পাওয়া লটারির টিকিট রয়েছে, তুমি রক্ষা করো। এই কথা মনে মনে বলে সৌম্য আস্তে আস্তে একেবারে গভীর ঘুমের মধ্যে তলিয়ে গেল। তবে সে ঘুমানোর আগে বুঝতে পারল বাইরের কুকুরের ডাক আস্তে আস্তে একেবারেই কমে গেল। সৌম্য এবারে শান্তির ঘুমে তলিয়ে গেল। সকালবেলায় সৌম্যর ঘুম ভাঙল সবার ডাকাডাকি। এই এই সৌম্য, তাড়াতাড়ি ওঠ, দেখ বাইরে কি হয়েছে। কি হলো বাবা, তুমি এইরকম ভাবে আমায় ডাকছো কেন? দেখ বাইরে এত হইচই কেন। বিছানা থেকে উঠে সে প্রথমে তার বইয়ের তাকের দিকে তাকালো। সে দেখল, হ্যাঁ, তার গদ্রবঙ্গা ঠিকঠাকই আছে। অথচ সে রাতের বেলায় গদ্রবঙ্গাকে কিন্তু তার বইয়ের তাকে দেখতে পায়নি। অবশ্য এটা তার রাতের বেলায় ঘুমের ঘোরে দেখার ভুলও হতে পারে। সে দরজা খুলে বাইরে বেরিয়ে বাবার কাছে জানতে চায়, বাবা, কি হয়েছে আমায় বলো তো আগে। সৌম্যর বাবা তার সঙ্গে কোনো কথা বলল না। সে সৌম্যকে নিয়ে তার বাড়ির পিছন দিকে নিয়ে গেল। সেখানে 2 জন মানুষ পড়ে আছে। তাদের মনে হয় কেউ হত্যা করেছে। তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে তাদের মৃত্যুর আগে তারা কিছু দেখে ভয় পেয়েছে। আতঙ্কের ছাপ তাদের 2 জনের চোখে মুখে, আর তাদের সারা শরীরে কোনো কিছু দিয়ে একটা খুপলানোর চিহ্ন। সৌম্য নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না যে এইভাবে তাদের বাড়ির পিছনে রাতের বেলায় এই 2 জনকে কারা হত্যা করবে, আর তারাই এত রাতে তাদের বাড়িতে কেনই বা এসেছিল। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে হাজির। তারা ওই 2টো মৃতদেহ দেখে বলল, আমার মনে হচ্ছে এদের নিশ্চিতভাবে কেউ মার্ডার করেছে, কিন্তু এরা কারা? পুলিশরা মৃতদেহ দুটোকে নাড়াচাড়া করতেই তাদের পকেট থেকে রিভলভার পাওয়া গেল। তার মানে এরা গত রাতে সৌম্যদের বাড়ির পিছনে এমনি আসেনি। তারা এসেছিল কিছু একটা অসৎ উদ্দেশ্য নিয়ে, আর সেটা সম্ভবত রাতের বেলা তারা সৌম্যদের বাড়িতে ডাকাতি করতে এসেছিল। পুলিশরা আশেপাশে ঘুরে আরও বেশ কয়েকটা পায়ের ছাপ দেখতে পেল, যেগুলো একেবারেই টাটকা নয়, অন্তত গত রাতের। তার মানে শুধুমাত্র এরা 2 জন নয়, আগের রাতে এদের 2 জনের সঙ্গে আরও অন্তত কয়েকজন সৌম্যদের বাড়ির পিছনে এসেছিল। সৌম্যদের পুলিশরা জিজ্ঞাসা করল, আচ্ছা, কাল রাতে এরা যে এসেছিল, তা এরা কি আপনার বাড়িতে ঢোকার কোনো চেষ্টা করেছিল বলে আপনি বুঝতে পেরেছিলেন? সৌম্যর বাবা বলল, আমরা এদের বাড়িতে ঢোকার কোনো প্রচেষ্টা বুঝতে পারিনি, কিন্তু রাতে যে আমাদের বাড়ির সামনে খুব করে কুকুর ডেকেছিল সেটা ভালোই আমরা সবাই বুঝতে পেরেছিলাম। আপনাদের বাড়িতে এইভাবে এদের দলের সবার হানা দেওয়ার কোনো বিশেষ কারণ কি থাকতে পারে? আপনাদের বাড়িতে কি কোনো বড় অ্যামাউন্টের টাকা বা অনেক গয়না গত রাতে ছিল, যার সন্ধান পেয়ে ওই ডাকাত দল আপনাদের বাড়িতে হানা দিয়েছিল? না,
সেরকম কোনো বড় টাকা বা গয়না গত রাতে আমাদের বাড়িতে ছিল না। আচ্ছা, তাহলে ঠিক কী কারণে যে এরা আপনাদের বাড়িতে হানা দিয়েছিল সেটা তো আমরা এখনো বুঝতে পারছি না। আপনারা একটু ভেবেচিন্তে বলুন না, এরকম কোন কারণে এই ডাকাত দল আপনাদের বাড়িতে গত রাতে হানা দেওয়ার পরিকল্পনা করেছিল? এইবার সৌম্য মুখ খুলল। সে বলল, আমার মনে হচ্ছে আমি একটা লটারির ফার্স্ট প্রাইজ পেয়েছি, আর সেই টিকিট এখনো ভাঙানো হয়নি। সেই টিকিটের লোভে লোভে ওই ডাকাত দল আসেনি তো? সৌম্যর এই কথা শুনে পুলিশ অফিসারের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে এবারে জানতে চাইল, ওই লটারি টিকিটের পুরস্কার মূল্য কত? 1 কোটি টাকা। সৌম্যর মুখে এই 1 কোটি টাকার কথা শুনে সেই অফিসার একেবারে লাফিয়ে উঠে বলল, তাহলে তো কিছু করার নেই, ডাকাত দল হামলা করবেই সেই টিকিট হাতানোর উদ্দেশ্যে। কারণ লটারির টিকিট যতক্ষণ না ভাঙানো হয় ততক্ষণ যার কাছে লটারির টিকিট থাকবে সেই টাকা পাবে। সেই জন্য আপনাদের বাড়িতে এরকম হামলা। আচ্ছা, তারা না হয় লটারির টিকিট হাতাতে এই বাড়িতে হামলা করেছিল, কিন্তু তাদের এই বাড়ির পিছনে কে বা কারা হত্যা করলো, আর এরা দুটো যে মরার আগে ভয়ানক ভয় পেয়েছে, এটা এদের মরার পরেও চোখ মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু এর পেছনে কারা আছে আর তাদের দলের অন্যরাও যে এখান থেকে পালিয়েছে খুব ভয় পেয়েই, এটাও এখন পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে। কিন্তু কি দেখে তারা যে এত ভয় পেল সেটা কিছুতেই বোঝা যাচ্ছে না। আপনারা গত রাতে বাড়ির বাইরে অত কুকুরের ডাক শুনেছিলেন, তাতে আপনারা কেউ উঠে বাড়ির বাইরে লাইট বা একটু টর্চ মেরে দেখেননি যে বাইরে কেন এত কুকুর ডাকছে অস্বাভাবিকভাবে? পুলিশ অফিসারের এই কথা শুনে সৌম্যরা প্রত্যেকেই বলল, না, আমরা কেউই সেই রাতে উঠতে পারিনি। তার কারণ সেদিন আমাদের চোখেও যেন অস্বাভাবিকভাবে ঘুম চলে এসেছিল। সব ব্যাপারটাই আমার কাছে খুব অস্বাভাবিক বলে মনে হচ্ছে। দেখা যাক তদন্ত করে এর পিছনে কি রহস্য আছে আর সেটা কতটা বার করা যায়। আচ্ছা মিস্টার সৌম্য, তুমি কিন্তু তোমার ওই 1 কোটি পুরস্কারের লটারির টিকিটটা ঠিক করে রেখো। ওর জন্যে আবারও কিন্তু তোমার বাড়িতে হামলা হতে পারে। আর তুমি আমার ফোন নাম্বার নিয়ে রাখো, যদি কোনো সমস্যা বুঝতে পারো তাহলে আমাকে জানিও। পুলিশ ওখান থেকে 2টো লাশ নিয়ে চলে গেল। সৌম্যরা সত্যিই খুব আতঙ্কিত হয়ে পড়ল এইসব ঘটনায়। সৌম্য নিজে বুঝতে পারছে তাকে ঘিরে বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। পরপর তার শান্তিনিকেতন থেকে এইভাবে গদ্রবঙ্গাকে সঙ্গে করে নিয়ে আসার পরে তার মনে পড়ে গেল একটা কথা, যেটা তাকে সেই রাতে যে তাকে গদ্রবঙ্গাকে দিয়েছিল। সে বলেছিল যে এই গদ্রবঙ্গা একদিকে খুবই ভালো, আবার অন্যদিকে খুবই খারাপ। একে খুব যত্ন করে রাখতে হবে। তারপর তার ওইভাবে অদৃশ্য হয়ে যাওয়া, তাকে বনবল্লভপুরে নিয়ে যাওয়া, টোটোওয়ালারও এইভাবে কোথায় যেন হারিয়ে যাওয়া, সব কিছুই তার কাছে যেন খুবই অদ্ভুত লাগে। জানতে হলে শুনতে থাকুন অন্তিম পর্ব।